নির্বাচন নিয়ে বহির্বিশ্বের চাপ নেই বললেন পররাষ্ট্র উপদেষ্টা। গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত থেকে স্বয়ংক্রিয় দায়িত্বে তারেক রহমান এখন বিএনপির চেয়ারম্যান, আসতে পারে ঘোষণা। মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তাসনিম জারা। মাদুরোকে বন্দী করেছে যুক্তরাষ্ট্র, ভেনেজুয়েলায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা। এবং বিসিসিআই এর নির্দেশ মেনে মুস্তাফিজকে ছেড়ে দিল কলকাতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যা ৭টার সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। চলে যাচ্ছি পুরো খবরে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৩ এবং ১৫ আসনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কার্যক্রম শেষ করেছে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের ইটিআই ভবনে আসন দুটির যাচাই বাছাইয়ের পর রিটার্নিং কর্মকর্তা এবং ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইউনুস আলী জানান, ঢাকা ১৩ আসনে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বিএনপি মনোনীত প্রার্থী সহ ৬ জনকে বৈধ এবং ৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আর ঢাকা ১৫ আসনে জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এবং বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম সহ ৫ জনের মনোনয়ন বৈধ আর ৩ জনের বাতিল সহ সংশোধনের অপেক্ষায় রয়েছে একটি। নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। শনিবার মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভা শেষে তিনি কথা বলেন। এর আগে তিনি সকালে মুন্সিগঞ্জে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার নিজেই নির্বাচনের আয়োজন করেছে। সময় সংক্ষিপ্ত, ১২ই ফেব্রুয়ারি সরকার নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দেবে। তাই বহির্বিশ্বের চাপের কোনো বিষয় নেই। অন্যান্য দেশ বাংলাদেশের সঙ্গে কতটুকু ভালো সম্পর্ক রাখবে সেটা তাদের বিষয় উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের সবার ভালো সম্পর্ক। নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীদের অংশগ্রহণ নিয়েও রাজনৈতিক ময়দানে আলোচনার ঝড় উঠেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ২৫৬৯ জন প্রার্থীর মধ্যে মাত্র ১০৮ জন নারী, যা মোট প্রার্থীর মাত্র ৪.২৬%। বিএনপি তুলনামূলক বেশি নারী প্রার্থী দিয়েছে, মোট ১০ জন। তবে জামায়াত ইসলামী সরাসরি কোনো নারী প্রার্থী দেননি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নারী প্রার্থীর হার অত্যন্ত কম হওয়ায় দলগুলোকে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারীদের অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক মঞ্চে আলোচনার তীব্রতা বাড়ছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী মোট প্রার্থীর মধ্যে নারীর হার মাত্র ৪.26%। বিএনপি তুলনামূলকভাবে বেশি নারী প্রার্থী দিয়েছে, মোট ১০ জন। তবে জামাতে ইসলামী সরাসরি কোনো নারী প্রার্থী দেয়নি। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার প্রক্রিয়া চললেও কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুসারে মাঠের অসন্তোষ রয়ে গেছে। তবে জামাতে ইসলামী সরাসরি কোনো নারী প্রার্থী দেননি। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, সংরক্ষিত নারী আসনে তাদের মনোনয়ন প্রক্রিয়া চলবে। ছোট মাঝারি রাজনৈতিক দলগুলো নারী প্রার্থী রেখেছে। জাতীয় পার্টি ৫ জন, গণসংহতি আন্দোলন ৪ জন, আমার বাংলাদেশ পার্টি ৩ জন ও গণ অধিকার পরিষদ ৩ জন নারী প্রার্থী দিয়েছে। তবে জোট ভিত্তিক সমঝোতার কারণে কিছু আসন ছেড়ে দিতে হতে পারে। স্বতন্ত্র প্রার্থীও নারীর অংশগ্রহণ বাড়াচ্ছে। ৪০ জন নারী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন, যার মধ্যে বিএনপি ও এনসিপি প্রভাবশালী। তাদের অংশগ্রহণ ভোটারদের মধ্যে ইতিবাচক বার্তা তৈরি করছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নারী প্রতিনিধিত্ব বাড়ানো এখন নির্বাচনের বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক দলগুলোকে কমপক্ষে ৫% নারী প্রার্থী দেওয়ার কমিশনের সুপারিশ পূরণ করতে হবে। বিএনপির চেয়ারপারসনের পদ এখন শূন্য।
দলের গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন। যদিও এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, চলমান কার্যক্রমে এই পদ ব্যবহৃত হচ্ছে না। 2018 সালের ফেব্রুয়ারি থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তারেক রহমান। খালেদা জিয়ার মৃত্যুর পর তিনি গঠনতন্ত্রের বিধান অনুযায়ী স্থায়ীভাবে বিএনপির চেয়ারম্যান। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। খালেদা জিয়ার মৃত্যুর কারণে বিএনপির চেয়ারপারসনের পদ শূন্য হয়ে গেছে। দলটির গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। তবে দলটির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। চলমান কার্যক্রমে এই পদও ব্যবহার করা হচ্ছে না। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা বলছেন, গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমানই এখন দলের চেয়ারম্যান। তবে কৌশলগত কারণে তা ঘোষণা করা হচ্ছে না। খালেদা জিয়ার মৃত্যুতে পুরো দেশ এখন শোকার্ত। দলীয়ভাবেও 7 দিনের শোক চলছে। এমন পরিস্থিতিতে স্থায়ী কমিটির আগামী সভায় এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়া দলটির হাল ধরেন। রাজনীতিতে যুক্ত হওয়ার 2.5 বছরের মধ্যে তিনি চেয়ারপারসন নির্বাচিত হন। সেই দায়িত্বের 41 বছর পূর্ণ হয় গত মে মাসে। এই দীর্ঘ সময়ে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি 3 বার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যায়। 2018 সালের 8 ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান। বিএনপির গঠনতন্ত্রের 7 গ ধারায় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যানের কর্তব্য, ক্ষমতা ও দায়িত্বের উপধারা 2 অনুযায়ী চেয়ারম্যানের সাময়িক অনুপস্থিতিতে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে চেয়ারম্যানের সমুদয় দায়িত্ব পালন করবেন। এই ধারার নিয়মে তারেক রহমান 2018 সালের ফেব্রুয়ারিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন। সেই থেকে তিনি এ দায়িত্ব পালন করছেন। এখন খালেদা জিয়ার মৃত্যুতে গঠনতন্ত্রের 7 গ ধারায় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যানের কর্তব্য, ক্ষমতা ও দায়িত্বের উপধারা 3 অনুযায়ী চেয়ারম্যান হয়েছেন। সেখানে বলা হয়েছে, যে কোনো কারণে চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান বাকি মেয়াদের জন্য চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন এবং গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি চেয়ারম্যানের দায়িত্বে বহাল থাকবেন। গঠনতন্ত্রের এই বিধানের কারণে বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের নিযুক্তির জন্য আলাদা কোনো ঘোষণা দেওয়ার দরকার নেই। যদিও দলের বিভিন্ন সংবাদ বিজ্ঞপ্তিতে এখনও তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেই উল্লেখ করা হয়েছে। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে শুধু বিএনপির নেতাকর্মী নয়, পুরো দেশ অভিভাবকহীনতায় আছে। তার ছেলে তারেক রহমানও শোকে মুহ্যমান। এরকম পরিস্থিতিতে দলের পদবি নিয়ে কারো কোনো চিন্তা নেই। তবে অবশ্যই তারেক রহমান এখন দলের চেয়ারম্যান। মামদুহা রাইসা, জাগো নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 15 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউনুস আলী। জামায়াত আমিরের জমা দেওয়া হলফনামা সহ প্রয়োজনীয় নথিপত্র যাচাই বাছাইয়ে কোনো ধরনের ত্রুটি পাননি রিটার্নিং কর্মকর্তা। এছাড়া তার বিরুদ্ধে কোনো অভিযোগও পাওয়া যায়নি। ফলে তার মনোনয়নপত্র গ্রহণ করে প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 20 জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে 21 জানুয়ারি দেয়া হবে প্রতীক বরাদ্দ। নির্বাচনী প্রচারণা 22 জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে 10 ফেব্রুয়ারি পর্যন্ত। 12 ফেব্রুয়ারি হবে ভোট গ্রহণ। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করা ডক্টর তাসনিম জারা মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন। শনিবার বিকেল 5টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেয়া এক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। এর আগে শনিবার বেলা 11:30টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে।
ফেসবুক পোস্টে তাসনিম জারা লিখেছেন, মনোনয়ন বাতিলের খবরে অনেকে উদ্বিগ্ন হয়ে ফোন করছেন। আপনাদের আশ্বস্ত করতে চাই যে আমরা আমাদের কাজ পূর্ণ উদ্যমে চালিয়ে যাচ্ছি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ম কানুন থাকবেই, সেই আইনের প্রয়োগ হওয়া উচিত ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক, যাতে প্রকৃত জনপ্রতিনিধিরা লড়াইয়ের সুযোগ পান। সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, আমরা চাই গণতান্ত্রিক উত্তরণ, অর্থাৎ গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিকরণ। প্রতিবার যেন সুষ্ঠু নির্বাচন হয়, কাঠামোগত সংস্কার যেগুলোতে ভিত্তিতে গণভোট হবে সেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর সুস্পষ্ট অবস্থান চাই। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় কেমন নির্বাচনী ইশতেহার চাই শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আমরা অবশ্যই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই। আমরা যে আগামী ফেব্রুয়ারি 12 তারিখে যে নির্বাচন হবে, আমরা আশা করি যে এটা গ্রহণযোগ্য নির্বাচন হবে, কিন্তু এটাই যথেষ্ট নয়। আমরা চাই গণতান্ত্রিক উত্তরণ, অর্থাৎ গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকরণ। প্রতিবারে যেন সুষ্ঠু নির্বাচন হয়। এই জন্যই কতগুলো কাঠামোগত সংস্কার যেগুলোর ভিত্তিতে গণভোট হবে সেই ব্যাপারে আমরা আমাদের রাজনৈতিক দলগুলোর সুস্পষ্ট অবস্থান চাই। তারা এই কাঠামোগত সংস্কারের হ্যাঁ ভোটের পক্ষে না ভোটের পক্ষে আমরা নাগরিকরা যেন জানতে পারে সুস্পষ্টভাবে। যদিও তারা অঙ্গীকার করেছে যে জুলাই জাতীয় সনদে তারা অঙ্গীকার করেছে এগুলো বাস্তবায়ন করবে, কিন্তু আমরা তাদের ইশতেহারে এটা যেন সুস্পষ্ট লিপিবদ্ধ থাকে তা দেখতে চাই। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার এক বিবৃতিতে বলেছেন, মার্কিন বাহিনী ভেনেজুয়েলায় হামলা চালিয়েছে এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দী করে নিয়ে যাওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ভেনেজুয়েলা এবং দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে বড় ধরনের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় ব্যাপক হামলা চালিয়েছে এবং দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করেছে। ট্রাম্প নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলা ও তার প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে, যেখানে তার স্ত্রী সহ আটক করে দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি জানান, এই অভিযান যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় সম্পন্ন হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। সকাল 11টায় মারে লাগুতে সংবাদ সম্মেলন হবে। তবে মাদুরোকে ধরা হয়েছে কি করে বা কোথায় নেওয়া হয়েছে তা ভেনেজুয়েলার সরকার এখনো নিশ্চিত করেনি। সিএনএন এর সাংবাদিক ওসমারি হার্নান্দেজ জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে জানালার কাঁচ কাঁপছিল। বিস্ফোরণের পর কারাকাসের অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং আকাশে বিমান ওড়ার শব্দ শোনা গেছে। এক ভিডিওতে দেখা গেছে, শহরের আলো ঝলমলের মধ্যে আকাশে দুটি ধোঁয়ার কুণ্ডলী ও আগুনের আভা দেখা যাচ্ছে। এর আগে শুক্রবার রাত থেকে মার্কিন বাহিনী ভেনেজুয়েলায় হামলা শুরু করেছে এবং ভেনেজুয়েলা জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। ভারতের হিন্দুত্ববাদীদের তোপের মুখে মুস্তাফিজকে ছেড়ে দিতে বাধ্য হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। আজ শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া জানান, বিসিসিআই কলকাতাকে নির্দেশ দিয়েছে মুস্তাফিজকে ছেড়ে দিতে। বিসিসিআই নির্দেশনা মেনে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে কলকাতা নাইট রাইডার্সও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে জানিয়েছে কলকাতা ফ্র্যাঞ্চাইজিটি। সেই পোস্টে কলকাতা জানায়, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মৌসুমের আগে কলকাতা নাইট রাইডার্স নিশ্চিত করেছে যে আইপিএল এর নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিসিসিআই এর নির্দেশে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সেই পোস্টে আরও জানানো হয়েছে, বিসিসিআই এর নির্দেশনা অনুযায়ী নির্ধারিত প্রক্রিয়া ও প্রয়োজনীয় আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
নির্বাচন নিয়ে বহির্বিশ্বের চাপ নেই বললেন পররাষ্ট্র উপদেষ্টা। গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত থেকে স্বয়ংক্রিয় দায়িত্বে তারেক রহমান এখন বিএনপির চেয়ারম্যান, আসতে পারে ঘোষণা। মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তাসনিম জারা। মাদুরোকে বন্দী করেছে যুক্তরাষ্ট্র, ভেনেজুয়েলায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা। এবং বিসিসিআই এর নির্দেশ মেনে মোস্তাফিজকে ছেড়ে দিল কলকাতা। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।